সমানুপাত। সমানুপাত অধ্যায়ে প্রথমেই যে দুটো বিষয় জানতে হবে সেটা হলো সমানুপাত দুই রকমের হয়। একটি হলো সরল সমানুপাত আর একটি হলো ব্যস্ত সমানুপাত। এবার দেখা যাক সরল সমানুপাত কি আর ব্যস্ত সমানুপাতই বা কি। যখন এ বি সি ডি বা আরও বেশিও হতে পারে, আমি চারটি ধরলাম, ABCD চারটি পদ, এই চারটি পদ সমানুপাতে থাকবে যদি A/B ইকুয়াল টু C/D এই জিনিসটা যদি হয়, এই শর্তটা হয়, তাহলে এটা সমানুপাত হবে। C/Dও হতে পারে অথবা D/C যে কোনো একটা। A/B ইকুয়াল টু C/Dও হতে পারে, আবার D/Cও হতে পারে। তাহলে এটা সমানুপাত সম্পর্ক এটা বলা যেতে পারে। এবার দেখি এই A/B ইকুয়াল টু যখন C/D এই জিনিসটা হচ্ছে, তখনই সেটা হচ্ছে সরল সমানুপাত। অর্থাৎ A/B ইকুয়াল টু C/D, অর্থাৎ এই কন্ডিশনটা যদি স্যাটিসফাইড হয় তখন সেটাকে বলবো সরল সমানুপাত। আর A/B ইকুয়াল টু যদি D/C হয় তখন এটা হচ্ছে ব্যস্ত। ঠিক আছে, তখন এটা হচ্ছে ব্যস্ত আর এটা হচ্ছে সরল। তাহলে সমানুপাত দুই রকমের, সরল আর ব্যস্ত। আমি এটা উদাহরণও দিয়েছি তলাতে। সরল সমানুপাতের নিচে 2:3 ইকুয়াল টু 4:6, এটা সরল সমানুপাত। 2, 3, 4, 6। এখানে দেখো 2:3, এই ইস্টু মানে হচ্ছে এই চিহ্নটাকে ইস্টু বলে, এর আগেও করেছো। 2:3 আর এটা হচ্ছে ডবল ইস্টু। যখন আর একটা পদ লিখব দুটো পদের পরে, তখন এই ডবল ইস্টুটা দিয়ে নিতে হবে। 4:6। তো 2:3 মানে এখানে A আর B, এটাকে A/B যদি করি তাহলে এখানে হবে 2/3, আর এখানে C/D যদি করি তাহলে হবে 4/6। 4/6টাকে কাটাকুটি করলে 2/3 হয়। তাহলে এখানে A/B ইকুয়াল টু C/D সমান হচ্ছে A/B ইকুয়াল টু C/D। তাহলে এটা সরল সমানুপাত। আর ঠিক এখানে উল্টোটা, A/B আর C/Dটা হচ্ছে 6/4 মানে 3/2। তাহলে A/B ইকুয়াল টু D/C এখানে হচ্ছে। তাহলে এক্ষেত্রে এটা ব্যস্ত অনুপাত। তাহলে এই দুই প্রকার অনুপাত, সমানুপাত। এবারে কিছু কোষে দেখি তিনে কিছু অঙ্ক প্রথমে দিকেই আছে যে প্রথমেই খুঁজতে হবে সেটা সমানুপাত কিনা খুঁজি। এখানে আমি কয়েকটা পদ লিখেছি, চারটে পদ, 5, 7, 25, 35। এরা সমানুপাতে আছে কি নেই এটা কি করে দেখব? তাহলে একইভাবে ABCD যদি চারটে পদ হয় তাহলে প্রথমেই দেখি কি করে হবে। তাহলে এটার ক্ষেত্রে A/B তাহলে 5/7, আর C/D যদি করি তাহলে 25/35। 25/35, তাহলে এটা কাটাকুটি করলে সেই 5/7 হচ্ছে। তাহলে A/B ইকুয়াল টু C/D হচ্ছে। তাহলে এটা সমানুপাত। পরেরটা 5/10 আর এটা হচ্ছে 16/20। 5/10 মানে 1/2 আর 16/20 মানে 4/5। তাহলে এটা সমানুপাত নয়, এটা সমানুপাত নয়। আর লাস্টেরটা 9/15 আর 18/30। তো 9/15 করলে হবে
3/5, আর এটা করলে হবে 3/5। তাহলে এটা সমানুপাতি। তো এরকমভাবে দেখে নিতে হবে সমানুপাতি হবে কি হবে না। ঠিক আছে, যদি এখানে একটা বলে দিই, যদি এখানে 9, 15, 30 আর 18 এরকম থাকতো, তাহলেও কিন্তু সমানুপাতি হতো, কিন্তু সেটা ব্যস্ত সমানুপাতি হতো। ঠিক আছে, এটা যদি জাস্ট ঘুরিয়ে থাকতো তাহলেও সমানুপাতি হতো, কিন্তু ব্যস্ত হতো। এবার নেক্সট কিছু অঙ্কে আসবে। নেক্সট অঙ্কটা, এবার কিছু প্রশ্নের অঙ্ক দেওয়া থাকবে, সেগুলো এতদিন যেগুলো ঐকিক নিয়মে করে এসেছো সেগুলোই এখন এই সমানুপাত দিয়ে করতে হবে। খুবই সহজ জিনিস। তো প্রথমেই এই অঙ্কটা বলি কি ছিল। 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, তা 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। তাহলে প্রথমেই অঙ্কটা করতে গেলে দেখতে হবে অঙ্কটায় কতগুলো রাশি আছে। এখানে দুটো রাশি আছে, একটা হচ্ছে লোক সংখ্যা আর একটা হচ্ছে দিন সংখ্যা, মানে সেটা সময়। তাহলে প্রথমেই এই রাশিগুলোকে কিন্তু লিখে ফেলতে হবে ঠিক এরকমভাবে। প্রথমে লিখলাম লোক, তাহলে এটা কত জন, তাহলে এখানে জন কথাটা ব্র্যাকেটে লিখব। আর আরেকটা রাশি হচ্ছে সময়, সেটা একক হচ্ছে দিন। এই দুটো রাশি লিখে নিলাম। এবার সমস্যাটা গঠন করতে হবে। বলেছে 8 জন 15 দিনে করতে পারে, তাহলে 8 জন, আর এখানে লিখি 15। 10 জন কত দিনে করবে, সেখানে এটাকে এক্স ধরলাম। এটা জানি না, এটা নির্ণয় করতে হবে, তাই এটা এক্স ধরলাম। 10 জন এক্স দিনে করতে হবে, তাহলে এক্সের মানটাই বের করব। তাহলে এবার দেখি এই লোক সংখ্যার সময়ের সঙ্গে সম্পর্কটা কী ধরনের সম্পর্ক। এখন যদি লোক সংখ্যা বেড়ে যায়, অর্থাৎ 10 জন লোক আমি নিযুক্ত করি, সেই কাজটা বেশি দিনে হবে না কম দিনে হবে? অবশ্যই কম দিনে হয়ে যাবে। লোক সংখ্যা বেশি হলে দিন সংখ্যা কম লাগবে। তাহলে যখন একটা রাশি বাড়ে আর সেই রেসপেক্টে অপর রাশিটা কমে যায়, তখন সম্পর্কটা ব্যস্ত সমানুপাতি সম্পর্ক হয়। কি বললাম? যখন একটা রাশি বাড়লে এবং অন্য রাশিটা যদি কমে যায়, তাহলে এখানে দিন লোক সংখ্যাটা বাড়লে দিন সংখ্যাটা কমে যাবে। তাই লোক সংখ্যা আর দিন সংখ্যা, এই লোক আর সময়ে এরা কিন্তু ব্যস্ত সম্পর্ক যুক্ত। তাহলে এটাকে লিখব লোক সংখ্যা ও সময় ব্যস্ত সমানুপাতি। তাহলে অনুপাতটা কীরকম হবে? 8:10, যেহেতু ব্যস্ত তাই x:15। 8:10 উল্টে দিলাম, x:15, ওই a/b = d/c। তাহলে এখানে রিলেশনটা হবে a/b মানে কি 8/10, আর d/c মানে x/15। তাহলে এখানে এক্স এর মান নির্ণয় করতে গেলে বজ্র গুণন করব। 10x = 8 × 15, তো
তাহলে এক্স ইকুয়াল টু 8 × 15/10। এটাকে কাটাকুটি করে দেবো, 12। তাহলে 12 দিন সময় লাগবে করে এবার উত্তর যা লেখার এটা লিখতে হবে। তাহলে এই হচ্ছে অঙ্কটা। আর একটা অন্য অঙ্কে যাব। নেক্সট অঙ্কটাতে আসি। এখানে দিয়েছে একটা বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুত আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল। যারা রয়ে গেল অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? প্রথমেই দুটো রাশি এখানে কি কি, এখানেও লোক আর সময়। তাহলে লোক আর সময় দুটো রাশি লিখে নিলাম। এর অঙ্কটা যেরকম বলেছে সেই অনুযায়ী ধরলে যদি এই 30 দিন পর 800 লোক না যেত, এই 30 দিন পর 800 লোক কোথাও না যেত, তাহলে এই যে 4000 লোক ছিল তাদের সেই খাদ্যটা অবশ্যই 160 দিন চলে যেত, কারণ এরকমই প্ল্যানিং ছিল কি 190 দিন চলবে। 30 দিন অতিবাহিত হয়ে গেছে, তাহলে এই 4000 লোকের খাদ্যটা 160 দিন চলে যাবে। তাই সেই অনুযায়ী আমি তাই লিখলাম, 4000 লোকের 190 - 30 160 দিন চলে যেত। কিন্তু এখন সেটা নেই, এখন 4000 লোক থেকে 800 লোক কমে গেছে, সেটা 3200 হয়ে গেছে। কিন্তু তাহলে কতদিন চলবে? না গেলে কি হতো, 4000 লোকের 160 দিন চলতো, কিন্তু এখন 4000 লোকের জায়গায় 3200 লোক, তাহলে কতদিন চলবে সেটা এক্স। এরকমভাবে আগে সমস্যাটাকে গঠন করলাম, প্রথম কাজ। নেক্সট কাজ হচ্ছে এদের মধ্যে সম্পর্কটা কি দুটো রাশির মধ্যে, আগেই করলাম। এই লোক সংখ্যা আর সময়ের মধ্যে সম্পর্কটা অবশ্যই ব্যস্ত সম্পর্ক। লোক সংখ্যা কমে গেলে সময় বেশি হবে, বেশি দিন যাবে খাদ্যটা। তাহলে ব্যস্ত সম্পর্ক লিখে এই অনুপাতটা এরকমভাবে লিখতে হবে, 4000 * 3200 = x = 160। তাহলে a/b 4000 / 3200 = x/160। তো এটাকে আমরা বজ্র গুণন করে x এর ভ্যালুটা পেলাম 200। তবে উত্তরটা লিখে দেবো, অবশিষ্ট খাদ্যে 200 দিন চলবে। তো এইরকমভাবে অঙ্কগুলো হবে। বাকি যে প্রশ্নের অঙ্কগুলো দেওয়া আছে প্রসিডিওরটা সেম, তাই আমি আর দেখাচ্ছি না, এবার নিজে থেকে করবে। আশা করি পারা যাবে। যে প্রসিডিওরটা দেখালাম, আমি ছোট্ট আর একটা জিনিস দেখিয়ে দেবো অবজেক্টিভ কোশ্চেনের জন্য। আচ্ছা, কিছু অবজেক্টিভ কোশ্চেনের জন্য একটা অঙ্ক আর একটা অঙ্ক আমি দেখলাম যে দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 এবং 6:10, কোনটি বেশি মিষ্টি? এই অঙ্কটার ক্ষেত্রে খুব সহজ অঙ্ক। প্রথম শরবতের সিরাপ ইস্টু জল কত? 2:5, 2/5 এটা লিখলাম। দ্বিতীয় শরবতের সিরাপ ইস্টু জল হচ্ছে 3/5। তাহলে এবার এর মধ্যে কোনটা বড়? অবশ্যই বড় এটা, 3/5টা বেশি বড়। তো তাহলে যদি বেশি বড় হয় তাহলে এর মধ্যে সিরাপের পরিমাণটা বেশি আছে, সিরাপের পরিমাণটা বেশি আছে। 5 ভাগ জলের মধ্যে এখানে 2 ভাগ সিরাপ, এখানে 5 ভাগ জলের মধ্যে 3 ভাগ সিরাপ, তাহলে দ্বিতীয় শরবতটা বেশি মিষ্টি। এবার নেক্সট একটা অঙ্কর ক্ষেত্রে আসি। যদি এরকম অনেক সময় দিয়ে দিতে পারে, 3টে ক্রমিক সমানুপাতি বলে দিল, তাহলে মাঝখানে একটা পদটা দেবে না, স্টার মার্কস দিয়ে দেবে। তাহলে এটাকে নির্ণয় করতে হবে কি ক্রমিক সমানুপাতি বলতে। এই মাঝের পদটাকে আমরা এই যদি এক্স ধরে নিই, তাহলে সেক্ষেত্রে রিলেশনটা হবে এরকম, 25/x = x/81। এইটা
তাহলে এখান থেকে আমরা কী পাবো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 ইন্টু 81। তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, √25 ইন্টু 81। তাহলে 5 ইন্টু 9 45। তাহলে এটা আমি করলাম, এরকমভাবে করে দেখালাম, কিন্তু যখন অবজেক্টিভ কোশ্চেন দেবে তখন আর একটু সংক্ষিপ্ত করে নেওয়া যেতে পারে। 1 বা 2 নম্বরের প্রশ্নের জন্য যদি টিক মার্ক দেয় বা 2 নম্বরের প্রশ্ন দিল, 2 নম্বরের প্রশ্ন দিলে এরকমভাবে করে দেখানোই ভালো। কিন্তু যদি এই 1 নম্বরের কোশ্চেন থাকে তখন এতটা না করে পাশে একটা রাফের মধ্যে জাস্ট এই জায়গাতে সরাসরি চলে যেতে পারি। এক্স ইকুয়াল টু কী মনে রাখতে হবে, এই প্রান্তের যে দুটো পদ আছে 25 আর 81, সেই দুটোর গুণফল এবং বর্গমূল, তাহলেই কিন্তু মধ্যবর্তা পাওয়া যাবে ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে। ঠিক একইভাবে যদি একটা অঙ্ক বলছি, যদি এরকম হতো 5, 10 আর এই পদটা দেওয়া নেই, শেষের পদটা, তাহলে এটাকে যদি এক্স ধরতাম তাহলে ক্রমিক সমানুপাতি হলে হতো 5/10 ইকুয়াল টু 10/x, অর্থাৎ মধ্যবর্তা দুবার করে হচ্ছে ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কী হতো, 5x ইকুয়াল টু 10 ইন্টু 10, তাহলে x ইকুয়াল টু 10 ইন্টু 10/5, তাহলে 20। তাহলে এক্ষেত্রে সেই জিনিসটাই হলো 5/10 ইকুয়াল টু 10/x। তাহলে এখানে সরাসরি কী করে চলে যাব, আচ্ছা এখানে সরাসরি না আগে একেবারে এরকমভাবে করাই ভালো। এরকমভাবে লিখে নিয়ে 5/10 ইকুয়াল টু 10/x, এখান থেকে x এর মানটা 20। এই হচ্ছে প্রসিডিওর, যখন একটা পদ আমাকে দিয়ে দেবে না তখন এরকম করে বের করে নিতে হবে। এই আছে মোটামুটি সমানুপাত থেকে। এরপরে নিজের থেকে করলে আশা করি পারা যাবে, যেগুলো পারবে না সেগুলো ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে। ওকে, টাটা।